আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে ৫-১০ বছর পর তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। একটু জাস্ট ফিনিশিংটা এতদিন একটা দল বলছে, এখন বলছি ৫%। নাম জানতে চাইছেন না ভাই? কিছুদিন পর নাম বলে দিব, একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো। আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কারা আশ্রয় দিয়ে রাখছিল, এখনো রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে, কত টাকার বিনিময়ে, কত ক্ষমতার বিনিময়ে, কোন নেগোসিয়েশনে, ইচ এন্ড এভরিথিং বলা হবে। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে ৫-১০ বছর পর তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। একটু জাস্ট ফিনিশিংটা। আচ্ছা, আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটি ভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, ১৫ বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কার্য শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়। বাংলাদেশে বিগত ১৬ বছরে এই যে একটা কালচার, ভাই আমার মনে হলো যে সবকিছু খুব পার্সোনালি নিয়েছিল আর কি, এই জন্য খুব পার্সোনালি অ্যান্সার দিল। যাই হোক, সমস্যা নাই, ব্যক্তিগত ভাবে নিতেই পারে, কিন্তু আমার কথা কোনোটাই ব্যক্তিগত ছিল না। আমি আমার চোখে যা দেখছি আমি তাই বললাম। কে কতটুকু নিবে না নিবে, ওন করবে না করবে, এটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের আসলে গতানুগতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যেটা সমস্যা আমার এতদিন ধরে মনে হয়েছে ভাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের সীমাবদ্ধতা গুলোকে অ্যাড্রেস করার মতো সৎ সাহসটা দেখাই না। মানে যদি এটা আমরা না দেখাতে পারি আমাদের জায়গা থেকে, তাহলে তো ওইটা অ্যাড্রেস করে ওইটার উপরে কাজ করা, ওইটাতে নিজের ডেভেলপমেন্ট আনা, এই জিনিসটা তো হবে না ভাই। মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা থাকবে, এটা একদম স্বাভাবিক। আমি আমাদের জায়গা থেকে অনেক কিছু ৫% নেতারা জড়িত, আপনি কিভাবে বলেন এটা? আমি বুঝি না। ভাই আমি আপনাকে বলি, ভাই ভাই শুনুন, ভাই আমি বলি, সংখ্যাটা কমায় বলছি ৫%, এটা আরো বেশি হবে। এতদিন একটা দল বলছে, এখন বলছি ৫%। নাম জানতে চাইছেন না ভাই? কিছুদিন পর নাম বলে দিব, একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো। আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কারা আশ্রয় দিয়ে রাখছিল, এখনো রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে, কত টাকার বিনিময়ে, কত ক্ষমতার বিনিময়ে, কোন নেগোসিয়েশনে, ইচ এন্ড এভরিথিং বলা হবে। কোন চিন্তার কোনো কারণ নেই। শেষ করি, কথার মাঝে কথা বলতে হয় না। আপনার কথার মাঝে আমি একটা কথা বলি নাই। আর আরেকটা জিনিস ভাই, ভাই আরেকটা, না না আপনি আপনার সময় আবার বলবেন, সমস্যা নেই ভাই। আরেকটা জিনিস ভাই, একদম ক্লিয়ারলি বলি ভাই, এগুলো বললেন না, মানুষজন খুবই লজ্জা পায় ভাই এগুলো শুনলে, যে কয়েকজন শহীদ হয়েছে তার মধ্যে ৫-৬ জন বিএনপি শহীদ, মানুষ খুবই লজ্জিত হয়, হাসাহাসি করে। আপনারা অনেক বড় দল, আপনাদের প্রতি আমাদের সেই রেসপেক্ট আছে। আপনাদের যারা সিনিয়র লিডার তাদের সাথে যখন কথা বলি, তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে সর্বোচ্চ রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি। ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন, তাহলেই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ সামনে ভালো দিকে যাবে। এই রাজনৈতিক দলগুলা বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে, তাহলে কখনো ভালোর দিকে যাবে না ভাই। কিন্তু যখন আপনি ওই ক্লাস 6-7 এর একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকাই দিবেন, তারপরে বলবেন এ বিএনপির, বা এমন একজনকে ঢুকাই দিবেন যার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত, এটা দিয়ে প্রকাশ করবেন এবং এটা বলবেন, মানুষজন হাসাহাসি করবে। এগুলো বলবেন না ভাই। আমরা যদি এরকম বলি ভাই, আমরা 20 তারিখে 20 জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই, যে আমরা বড় কিছু ভাবতেছি, খুনের পর খুন হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না, এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইয়ের দিকে। তো এগুলো আপাতত বললেন না ভাই, আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলবো। এক দফা ঘোষণার জন্য আমরাও তো কথা বলছি ভাই, হয়তো আপনার সাথে বলিনি, অন্য কারোর সাথে বলছি। আমি একটা দিন বলি, আবার এক আরেকটা দফা ঘোষণার জন্য সর্বোচ্চ প্রেসার আমরা দিয়েছিলাম। এগুলো আপনি হান্নান এটা জিজ্ঞেস করেন, আপনি ইয়ের সাথে কথা বলেন। এক দফা ঘোষণার জন্য আমরা প্রেসার দিই না ভাই। একটু বলি ভাই, শুধু আপনারা না ভাই, জামায়াত বলি, শিবির বলি, সিভিল সোসাইটি বলি, অন্যান্য যারা আছে,
সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্ন ভাবে সাপোর্ট দিছে, সমর্থন করছে, নো ডাউট ভাই, আমরা তো একবার বলি নাই। আপনি একটু আগে বললেন 16 বছর অস্বীকার করতেছি, না ভাই আমি কিন্তু এটা বলি নাই। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে 16 বছরে সবার আলাদা আলাদা স্ট্রাগল ছিল, এটা আমরা স্বীকৃতি দিই। আমরা যে একটা ঘোষণাপত্রে রাফ করছিলাম সেখানেও এটা ছিল ভাই, নো ডাউট, কোনো সমস্যা নেই। বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের জায়গা থেকে 16 বছরে যে জিনিসটা হয় নাই ভাই, 36 দিনে একটা ওই তরুণ সমাজ বলেন, ছাত্ররা বলেন, যাই বলেন না কেন, 36 দিনে তারা সামনে থেকে, পিছনে সবাই ছিল, দ্বিমত নাই, কিন্তু তারা সামনে থেকে 36 দিন এটা করছে, এটা স্বীকার করার মতো এবং তাদের প্রতি ওই রেসপেক্টটা শো করার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং এটা তো আমরা আমরা আমাদের শতভাগ জায়গা থেকে স্বীকার করি অলওয়েজ, ভাই, কি বলেন আমরা এটা তো ভাই প্লিজ, ইসমাইল সম্রাটের ভাই বক্তব্য ছিল ওইটা, আমি তো আপনি বলি নাই। আপনাদের সেই আপনারা জাতীয় বীর, ভাই আপনি আপনারা অবদান কথার রাখছেন, মাঝে এটা তো বললেন আমরা না, স্বীকার আমি করি আমার ভাই। ফ্লোটা হারাই। ঠিক ভাই আছে, আমার হ্যাঁ, যে ধরেন একটা স্পিচের কনসিকুয়েন্স আমি রেডি করছি, এটা আমি হারাই ফেলি ভাই। জি তো এটা জি আমি জি শেষ করে আপনি, সাইফুর ভাই আপনি অবশ্যই আমান ভাইকে আরেকবার সুযোগ দিবেন। জি আচ্ছা, জি তো যেই জায়গা থেকে ভাই বলছিলাম যে মানে এই যে বিষয়গুলা সবার কন্ট্রিবিউশন না হইলে ভাই, আপনি যে বললেন একজন রিক্সা চালক সে রাস্তায় না নামলে এই আন্দোলন সফল হইতো না ভাই, সবাই নামছে, গার্মেন্টস কর্মী থেকে শুরু ইচ এন্ড এভরিওয়ান, এই জন্য সফল হয়েছে। বাট এখন এটার গড়ার জন্য আবার সবার কন্ট্রিবিউশন দরকার। এইখানে কন্ট্রিবিউশনটা এখন নাই, কমে গেছে। কেন কমে গেছে? আমরা এখন ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে প্রত্যেকদিন 50% টাইম আমাদের নষ্ট হয় শুধুমাত্র ব্যক্তিগত সুপারিশ শুনতে গিয়ে, আমরা পাত্তা দিই না। কিন্তু যদি না শুনেন গালি দিবে, এর পিছনে আন্দোলন করলাম, এখন আমার কথা শোনে না। তো এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা, এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে। আর ভাই আরেকটা কথা, আপনি একটু আগে বলছেন ভাই, আমি শতভাগ একমত। এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে, বেশি পরিমাণে শুরু হয়ে গেছে ভাই, আবার দখলদারিত্ব শুরু হয়েছে। ওই দিন কেরানীগঞ্জ গেছি, কেরানীগঞ্জে বলছে আগে প্লট গুলা যে মানুষ কিনতো, ফ্ল্যাট কিনতো, যত টাকা চাঁদা দিতে হইতো এখন আরো বেশি দিতে হইতেছে, এগুলো আরো বেশি পরিমাণে শুরু হয়েছে ভাই। আমার কিছু বলা লাগবে না, ব্যক্তি স্ট্যাটাসে বলার দরকার নেই ভাই। আপনি আপনার এই জায়গাটা দেখে একজন নিউট্রাল মানুষের কাছে জানবেন কারা এগুলা করছে। যদি আমার নাম বলে ভাই তাহলে আমি মেনে নিব, কিন্তু আপনি জানার চেষ্টা করবেন যে কারা এগুলা করছে। সাধারণ মানুষ খুব ভালো করে জানে কারা এগুলা করছে। আমরা শুধু যে জিনিসটা চাই এটা না, এটা তো সামগ্রিক ভাবে আমাদের সবার উপর এটার ইম্প্যাক্ট করতেছে, পুরো রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে, পুরো দেশের মানুষের কাছে ভাই একটাই জিনিসই চাওয়া, এই যে ক্ষমতার যে জিনিসটা, ক্ষমতা বাদ দিলাম ভাই, আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না। আমরা এখন ধরেই নিচ্ছি, আজকে দেখেন ওই যে গাজীপুরে গুলিটা করলো এই মাগরিবের পরে, আমাদের সেই জায়গায় তোমার থাকার কথা ছিল, ইমার্জেন্সি মিটিং এর কারণে ঢাকা আমরা চলে আসছি। হয়তো সেটা আমাদেরকে টার্গেট করে হতে পারতো, আমাদেরই ভাই, একদম স্পষ্ট করে বলি, সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা আসছিল গাজীপুরে, আজকের ওইখানে একাত্মতা ঘোষণা করছে, বিএনপির ভাইরা কয়েকজন আসছিল একাত্মতা ঘোষণা করছে, জামাত শিবিরের ভাইরা আসছিল, ইসলামী আন্দোলন বাংলার ভাইরা আসছিল। তো এই যে বিষয়টা, আমরা যেটা ভাই কন্ট্রিবিউশন, সেটা অস্বীকার কেন করব? এইটুকু সৎসাহস আমাদের কেন থাকবে না? আমরা সেটা স্বীকার করি, কিন্তু এই যে আমরা সংস্কার চাচ্ছি, আমরা যে রাষ্ট্রকে প্রত্যাশিত জায়গায় দেখতে চাচ্ছি, এটার জন্য আবার সহযোগিতা প্রয়োজন। দেখেন, ধরে এটার নিলাম আমি, পেছনে যে উদ্দেশ্য সেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে সাজিদ হাসান। যদি বলি তাদের আশঙ্কা হলো এই ধরনের বিষয়গুলিকে আপনারা পুঁজি করে হয়তো ক্ষমতায় থাকার বা এই সরকার ক্ষমতায় থাকার যে দীর্ঘ দীর্ঘ ভাই দীর্ঘায়িত করবার একটা প্রচেষ্টা হতে পারে, সাইফুল ভাই, এটাই ভাই একটা একমাত্র। জিনিস শুধু বলি ভাই, ডক্টর ইউনূস দুইটা টাইম ফ্রেম দিছিল, এ বছরের শেষ, নেক্সট ইয়ারের মাঝামাঝি। আবার ডক্টর ইউনূস কয়েকদিন আগে, দুই একদিন আগে আবার একটা টাইম ফ্রেম দিল, এ বছরের শেষ। আপনি শুধু একটা জিনিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে অফিসিয়ালি এটার বিপক্ষে একটা স্টেটমেন্ট গেছে যে না, এই বছরের শেষে হওয়া যাবে না, আরো 1 বছর পরে হইতে হবে? স্টেটমেন্ট যায়নি, কিন্তু সিঙ্গেল এই একটা চিত্র তো statement। দেখা যাচ্ছে না যে আপনারা সংস্কার শুরু করেছেন সেটা আগামী এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন, যেটি গত 6 মাসে দেখা যায়নি, আগামী 7-8 মাসে এগুলি কমপ্লিট করতে পারবেন, এরকম ভাই আস্থা তো রাখা মানে যাচ্ছে না। ভাই একটা জিনিস আমি বলি ভাই, সরকার, আমরা কখনো প্রত্যাশাই করি না যে 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 সংস্কারগুলো এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন তারা 6 মাস বা 1 বছরে করে যাবে, এটা সম্ভব না ভাই। আমরা আমাদের জায়গা থেকে বিগত 6 মাসে এরকম স্ট্রং ভয়েস দিয়ে কথা বলি নাই, কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে, এরপরে সেটাকে ধীরে ধীরে গড়তে হয়েছে। আমরা মনে করি এই যে সুপ্তাবস্থা, এটা 6 মাসে শেষ। আমরা মনে করি এখন আমাদের ভয়েস রেজ করতে হবে এই কারণেই, কোনো না কোনো ভাবে অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্বে থাকার কারণে এই সরকারের ব্যর্থতা কিংবা সফলতা, দুইটারই দায়ভার আমাদের উপরে কিছু না কিছু আসে। আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফোর্স ক্রিয়েট করে হোক, চাপ দিয়ে হোক, বিগত 6 মাসে আমার 24 জন উপদেষ্টা এরকম 24টা কাজ করুক, যেটা আমি আগামী যতদিন বাঁচবো অন্তত গর্ব ভরে বলতে পারবো যে এরকম একটা সুযোগ পেয়েছিল, এই কাজটা হয়েছে। এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই 6 মাসে বা 1 বছরে বা 1.5 বছর সবকিছু হবে না, স্বাভাবিক। যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই, এটা তো এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল।
আমাদেরও তো আমাদের জায়গা থেকে এই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে যারা আমাদের ডাকে আন্দোলনে নেমেছিল। সেই চাওয়া থেকে ভাই, যেমন এখন আমান ভাইরা কিংবা সম্রাট ভাই কিংবা মারুফ ভাই বা যারাই আছেন এখানে, সবাই যেমন তাদের জায়গা থেকে সরকারের যৌক্তিক সমালোচনা করছেন, এটা করছেন ভাই প্রত্যাশার জায়গা থেকে, অভ্যুত্থানের যে প্রত্যাশা, আমরাও সেটা থেকেই করছি। এই কারণে যৌক্তিক সমালোচনা করছি। কিন্তু ভাইদের সাথে আমরাও এই জায়গায় একমত। আজকে রিজভী সাহেব এই কথা বলেছেন যে সরকারকে আমাদের সামগ্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্যই টিকিয়ে রাখতে হবে। তো সেই জায়গায় আমাদের সমালোচনাও ততটা যৌক্তিক হওয়া প্রয়োজন, যতটা যৌক্তিক হওয়া উচিত, যতটা প্রাসঙ্গিক। করার জন্য করবো এমনটা না। আজকে আমাদের মনে হয়েছে আমরা 10টা জায়গায় দৌড়া এরকম একটা অ্যাকশন টিম করা প্রয়োজন অনুভব করেছি বলে আমরা দৌড়েছি। এটার জন্য ব্যক্তিগত আমাদের কোনো স্বার্থের জায়গা নেই। তো ভাই সামগ্রিকভাবে শুধু একটাই চাওয়া, আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে, কিন্তু এটা যেন কাদা ছোড়াছড়ির পর্যায়ে না যায়। আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে, এটা যেন খুব রেডিকাল না হয়, মানে এক লাইনে একটা কথা বলে দিলাম আর কি, এরকম যেন না হয়। আমাদের বাস্তবতা একটু চিন্তা করতে হবে। বাইরে থেকে বলা আর সিস্টেমের ভিতর থেকে ওয়ার্ক করানো দুটো এক জিনিস না। সামগ্রিকভাবে একটা জিনিসই চাচ্ছি, আমি বিএনপি হই, আমি জামায়াত হই, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হই, আমি নতুন ছাত্রদের রাজনৈতিক দল হই, দিন শেষে এই যে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ভাই আমাদের সবার চোখের সামনে দিচ্ছে। এখানে যে ভাইরা আছে তারাও চোখের সামনেই দেখছে। আমরা মনে করি এই মানুষগুলো, এই পরিবারগুলো, এই জেনারেশনটা যেন আশাহত না হয়। আমরা দয়া করে সেটার জন্য কাজ করি। নিজেদের ভিতরে যদি কাদা ছোড়াছড়ি করি তাহলে নিজেরাই মনে হয় আরো বেশি বিভাজিত হব, কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না। আশা করি এখানে একটাই প্রত্যাশা, আমরা ঐক্যবদ্ধ ভাবে এই অভ্যুত্থান কে সামনে রেখে আগামীর বাংলাদেশ এমন ভাবে করব যেটা ওই অভ্যুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম, সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই। এটার জন্য ঐক্যবদ্ধ ভাবে ব্যক্তি স্বার্থকে এক পাশে রেখে দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করার কোনো বিকল্প নেই। আমরা আশা করি করতে পারবো, আর আমরা যদি চাই তাহলে এটা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।